সূচনা সংঘাতের ঝাপসা স্মৃতি। কিন্তু এমন কেউ কি আছেন যে আসলেই ভালো বা মহৎ? হয়তো মহত্ব বা দয়া নিছক ভান। মানুষ আসলে খারাপ বিষয়গুলোকে ভুলে যেতে চায় ও কল্পনায় তৈরি ভালো কিছুকে বিশ্বাস করতে চায়। এ পথেই সেটা সহজতর হয়। গ্রামবাসীর একটি উক্তি আকিরা কুরাসবার রাসমন চলচ্চিত্র থেকে। ১৯৭১ সালের এক সন্ধ্যায় কলকাতায় আমার মায়ের সাথে ১ নং উডবার্ন পার্কের আমাদের বাড়ি থেকে এলজিন রোডের কোনায় অবস্থিত নেতাজি ভবনের দিকে হাঁটছিলাম, যেখানে আমাদের পূর্বপুরুষের বাড়িতে জাদুঘর ও এ সংক্রান্ত প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ব্যাপারটি ছিল অস্বাভাবিক, কিন্তু তারপরও অস্বাভাবিক ঘটনাপ্রবাহ ছিল সে সময়ের সঞ্চরণশীল দিনলিপি। আমাদের প্রতিবেশী দেশ পূর্ব পাকিস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ ছড়িয়ে পড়েছিল ও শরণার্থীরা আমাদের দিকে বাংলায় হুড় করে ঢুকে পড়ছিল। পেশায় শিশু বিশেষজ্ঞ আমার পিতা সীমান্তের নিকটে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছিলেন। আমার বড় ভাই সেখানে হাসপাতালের কর্মকাণ্ড দেখতে গিয়েছিলেন, কিন্তু আমাকে ওখানে যেতে দেওয়া হয়নি। শরণার্থীদের সাহায্যের জন্য পরিচালিত ত্রাণ সহায়তার কাজে আমার মা অন্যান্য মহিলাদের সাথে নিজেকে নিয়োজিত রেখেছিলেন ও নেতাজি ভবনের নিচতলায় আয়োজিত ঐরূপ একটি ত্রাণ সম্পর্কিত সমাবেশে যোগ দেওয়ার জন্য আমি আমার মায়ের সঙ্গী হয়েছিলাম। আমরা সোজা রাস্তা দিয়ে গেটের বাইরে চলে আসি ও উডবার্ন পার্ক অতিক্রম করে এলজিন রোডের দিকে বাম দিকে মোড় নিই এবং সেখানে ফুটপাতের ওপর আমাদের হারিয়ে যাওয়া পোষা বিড়ালটির মৃতদেহ দেখতে পাই। বিড়ালটির প্রাণহীন দেহ শক্ত হয়ে গিয়েছিল, তবে তা সহজে চেনা যাচ্ছিল। আমার মা আমাকে নিয়ে অবশেষে নেতাজি ভবনের দিকে অগ্রসর হন। ওই সন্ধ্যায় আমি শরণার্থী সম্পর্কে কিছুই বুঝতে পারিনি। যা কিছু আমি স্মরণ করতে পারি তা হচ্ছে বীণা দাসের সেই দয়ালু মুখমণ্ডল, যা আমার পানে চেয়ে আছে ও মৃদুস্বরে বলছে, ওর প্রথম দুঃখ না। বীণা দাস ছিলেন বাঙালির বিপ্লবী। তরুণী থাকতে তিনি বাংলার ইংরেজ লাট সাহেবকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলি করেন, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর তিনি দীর্ঘদিন জেলে বন্দিজীবন কাটান। সেসব বিপ্লবীও তাদের অস্ত্রের ঝংঝনি যেন আবার ইতিহাসের পাতা থেকে লাফ দিয়ে কলকাতার রাস্তায় সহসাই উদয় হয়েছিল। এই নতুন বিপ্লবীদের বলা হতো নকশাল, ও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে আমার প্রথম পরিচয় ঘটে তাদের মাধ্যমেই। ওই দিনগুলোতে খুব সকালে যদি আমরা বের হয়ে গাড়ির জানালা দিয়ে তাকাতাম, তাহলে রাস্তায় আজের রাতের ময়লা আবর্জনার ন্যায় পড়ে থাকা কোনো না কোনো মৃতদেহ দেখতে পেতাম। রাস্তায় পড়ে থাকা এক একটি মৃতদেহ দেখা থেকে আমাকে বিরত রাখতে চেষ্টা করা হতো, যখন আমি শিশু হিসেবে স্বাভাবিকভাবেই আগ্রহের সাথে সেসব ঘাড় বাঁকিয়ে দেখতাম। এক সকালে আমরা ময়দান দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম আমাদের সামনের অ্যাম্বাসেডর গাড়িতে ধূপ করে অদ্ভুত একটা শব্দ হল ও একটি মানুষের দেহ উড়ে গিয়ে রাস্তার বাম পাশে গাছের গুঁড়িতে আঘাত করল। আমাদের গাড়ির প্রত্যেকে ধারণা করেছিল যে ওই মৃতদেহটি সামনে চলমান অ্যাম্বাসেডর গাড়ির পেছন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। রাস্তায় চলমান অন্যান্য গাড়ির মতোই আমরা গাড়ি চালিয়ে চলে গেলাম। আমি যখন ১৯৭১ সালের সংঘাতের উপর গবেষণার কাজ শুরু করি, তখন কলকাতার অনেক বন্ধুর কাছে জানতে চাইলাম যে তারা তৎকালীন পূর্ব পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক সেখানকার জনসাধারণকে হত্যাকাণ্ডের ব্যাপারগুলো কতটুকু মনে রেখেছে। আমার একজন সহকর্মী, যিনি সে সময় কলেজ ছাত্র ছিলেন, তার উত্তরে আমার হতভাগ হওয়ার মতো অবস্থা। তিনি বলেন, ১৯৭১-এ বাংলাদেশ সম্পর্কে তিনি যা কিছু স্মরণ করতে পারছেন তা অনেকটা অতীতের বিষয় হিসেবে ঝাপসা হয়ে গেছে, কারণ সে সময় সীমান্তের ভারতীয় অংশের পশ্চিম বাংলায় তৎকালীন শাসক গোষ্ঠীর হাতে অগণিত মানুষ নিহত হওয়ার ঘটনা তার স্মৃতিতে গেঁথে আছে আরও শক্তভাবে। যদি আমি নকশালীদের আমার অভ্যন্তরীণ রাজনীতির হাতেখড়ি ধরে নিই, তাহলে ১৯৭১ সালের বাংলাদেশে সংঘটিত যুদ্ধকে আমার আন্তর্জাতিক রাজনীতির হাতেখড়ি ধরে নিতে হবে। সে সময় উডেন পার্কের ত্বরণের বাইরের জগৎটাকে আমার কাছে ভয়ঙ্করভাবে এলোমেলো মনে হচ্ছিল। কলকাতায় বড়দের মাঝে উত্তপ্ত আলোচনা থেকে আমি যা বুঝতে পেরেছিলাম তা হচ্ছে ভারতে ইংরেজ শাসন অবসানের ২ দশক বাদে সীমান্তের অপর পারে আমার বাঙালি ভাইয়েরা আবার একবার স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেছে। এবার মনে হচ্ছে দেশের অপর প্রান্তে তাদের স্বদেশবাসী পশ্চিম পাকিস্তানিরা স্পষ্ট কোনো কারণ ছাড়াই কেন যেন তাদের সকলকে খুন বা হত্যা করতে উদ্যোগ নিয়েছে। সব পশ্চিম পাকিস্তানি এক একজন জেনারেল ভাবতে শুরু করেছিল। দেশের মুখ্য শাসক ছিলেন জেনারেল ইয়াহিয়া খান, আর রক্তপিপাসু হিসেবে বিশেষভাবে পরিচিত জেনারেল টিক্কা খান ছিলেন পূর্ব পাকিস্তানের দায়িত্বে। প্রেসিডেন্ট নিক্সন পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন। ভারতের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়নের পূর্ণ সমর্থন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মনে হচ্ছিল যে বিশ্বকে এককভাবে মোকাবিলা করে অবরুদ্ধ বাংলাদেশকে মুক্ত করতে তিনি বদ্ধপরিকর।
অবাক লাগে যে সে সময় পর্যন্ত পূর্ব পাকিস্তানের অস্তিত্ব আমাদের শিশুকালকে কদাচিৎ স্পর্শ করেছে, এমনকি যদি আমার মায়ের পূর্বপুরুষের আদি নিবাস পূর্ব বাংলায় ছিল। আমার ঠাকুমা আগে পূর্ব বাংলার উচ্চারণে বাংলা বলতেন, কিন্তু তারা অনেক আগে থেকেই কলকাতায় স্থায়ীভাবে বসবাস করেন। কিন্তু মনে হচ্ছিল বাঙালি জাতীয়তাবাদের চেতনা কলকাতাবাসীর মাঝেও জোয়ার বয়ে এনেছে। শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত জ্বালাময়ী বক্তৃতার রেকর্ডটি আমাদের বাড়িতে ছিল। আমি সেটি এতবারই শুনেছি যে তা আমার সম্পূর্ণ হুবহু মুখস্থ হয়ে গিয়েছিল ও তার স্মৃতি আজও আমার মনে আছে। আমি শেখ মুজিবুর রহমানের ভাষণ থেকেই ইনশাল্লাহ শব্দটার ব্যবহার শিখেছি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার পর আমার পিতা ঢাকায় যান ও শেখ মুজিবের সাথে দেখা করতে গেলে তিনি স্বভাবসিদ্ধভাবে আলিঙ্গন করেন এবং আবেগে প্রায় কেঁদে ফেলেন। এদিকে শরণার্থীদের অবস্থা ছিল চরম দুর্দশাপূর্ণ, আর তাদের এই দুর্দশাপূর্ণ অবস্থা সকলকেই ব্যথিত করেছিল। সে সময় বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্বনেতারা তাদের দেখতে আসতে শুরু করলেন। এদেরই একজন ছিলেন মার্কিন সেনেটর এডওয়ার্ড কেনেডি, যার পরিপাটি পোশাক ও সুদর্শন চেহারা মানব দুর্দশায় সমুদ্রের মাঝে স্পষ্ট জ্বলজ্বল করছিল। জর্জ হ্যারিসন বাংলায় গাইলেন, ও ভগবান খোদাতালা মোদের ছাইরা কোথায় গেলা। একজন বাঙালি গায়ক গাইলেন, শোন একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবের কণ্ঠ, সুরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। অবশেষে ভারত পাকিস্তানের মধ্যে সর্বার্থক যুদ্ধ ছড়িয়ে পড়ল। ভারত পাকিস্তানের মাঝে আরও একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল মাত্র কয়েক বছর পূর্বে, যখন আমি খুবই ছোট ছিলাম। ওই যুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমার মনে পড়ে ওই যুদ্ধের সময় উডবর্ন পার্কের বাসার ড্রয়িং রুমে আমি সোফায় পরিবারের অন্যান্যদের সাথে বসেছিলাম এবং রাতে সাইরেন বেজে উঠলে আমার চাচা ও চাচাতো ভাই বোনেরা যারা উপরতলায় থাকতেন তারা দ্রুত আমাদের নিচতলায় নেমে আসতেন। আমার মনে পড়ে আমি ভয় পেয়েছিলাম এবং বুঝতে পারছিলাম না কেন অন্য কেউ আমাদের উপর বোমা ফেলতে চাইছে। ৭১ সালের যুদ্ধটা ছিল অল্প কদিন স্থায়ী। ভারত এ যুদ্ধে জয়ী হয় ও পূর্ব পাকিস্তান বাংলাদেশ নাম নিয়ে স্বাধীনতা লাভ করে। চারিদিকে সৃষ্টি হয় আনন্দ আর কর্মচাঞ্চল্য। এ যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেন শ্যাম ম্যানেকশ, কিন্তু ওই সময়ের বীর ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, একজন পাগড়িধারী সিংহ যিনি ইতিহাসে নিজেকে একজন দীর্ঘদেহী জেনারেল এ.কে নিয়াজির পাশে বসে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করিয়ে ইতিহাসের স্থায়ী ফ্রেমে নিজের স্থান করে নেন। অপরদিকে পশ্চিম পাকিস্তানের ৯ মাস কারাবন্দির জীবন কাটানোর পর শেখ মুজিব বীরের বেশে ঢাকায় ফিরে আসেন। ২০ বছর পর একটি সাউথ এশিয়া নিউজ প্রোগ্রামে একজন উপস্থাপক হিসেবে লন্ডনের বুশ হাউসে বিবিসির জন্য একটি রেডিও ইন্টারভিউ রেকর্ডিং করছিলাম। দিল্লিতে আমার সাক্ষাৎদাতা ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। সঠিক ও উপযুক্ত শব্দজি পেতে আমি কথা বলছিলাম জেনারেল অরোরার সঙ্গে। আমি তাকে বললাম যে আমি কলকাতা থেকে এসেছি ও আপনাকে স্মরণ করছি একজন বীর যোদ্ধা হিসেবে। বিনম্র কণ্ঠে টেলিফোনের অপর প্রান্ত থেকে জেনারেল অরোরা বললেন, ধন্যবাদ মাই ডিয়ার। সাক্ষাৎকারের অধিকাংশ সময়টা তিনি ছিলেন উত্তেজিত। তার সাক্ষাৎকারটি ছিল ভারতের পঞ্জাবে শিখদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং কঠোর ও নির্মম টাডা আইনের বিরুদ্ধে। এ বিষয়টির প্রতি আমার সমবেদনা ছিল ও সাক্ষাৎকার ভালোভাবেই শেষ হয়। পরে শুনেছিলাম যে সাক্ষাৎকারটি একটি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভালোভাবে সম্প্রচারিত হয়নি, যার ফলে জেনারেল অরোরা মানসিকভাবে ক্ষুব্ধ হয়েছেন। তিনি ৭১ সালের যুদ্ধে বীর হিসেবে বিবেচিত হন, অথচ তাকে তার স্বগোত্রীয় জনতার অধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলায় অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়। তখন আমি এই বৈপরীত্য নিয়ে কিছু একটা লেখার চিন্তা করি। ইতোমধ্যে আমি লক্ষ্য করলাম যে ৭১ সালের যুদ্ধে বীর হিসেবে জনগণের মাঝে জেনারেল অরোরার যে ভাবমূর্তি, সেটা তার একসময়ের অনেক সহকর্মীদের নিকট তেমনটা গুরুত্ব বহন করেনি। একজন লিখেছেন, তার নেতৃত্ব কখনোই তাকে আন্তরিকভাবে একজন যোদ্ধা হিসেবে প্রতিভাত করেনি, কেননা তিনি একজন জেনারেলের উজ্জ্বল বর্ণশোভিত জীবনধারা প্রদর্শন করতে পারেননি।
অপর একজন অবজ্ঞার সুরে বলেছেন তিনি সেনাবাহিনীর কোনো মাপেরই একজন কমান্ডার হিসেবে আখ্যায়িত হননি এবং তিনি অধিকাংশ ফিল্ড কমান্ডারদের আস্থা ও বিশ্বাস অর্জনে ব্যর্থ হন। এমনকি তার স্ত্রীকে লক্ষ্য করে অত্যন্ত মর্যাদাহানিকর কটূক্তিও করা হয়েছে। জেনারেল ওরোরা তার স্মৃতি কথা লিখে যাননি। ইতোমধ্যে আমি যখন তার মুখোমুখি হই তখন আর ১৯৭১ সাল নিয়ে তার সাথে আলোচনা করা সম্ভব ছিল না। এটাই ছিল একজন বিজয়ী সেনাপতির ভাগ্যলিখন। আর আমি ভাবছিলাম তাহলে যিনি এ যুদ্ধে পরাজয় বরণ করেছেন তার কি পরিণতি হয়েছে। ফলাফলটি ছিল একটি চমকপ্রদ উদ্ঘাটন। যোদ্ধা হিসেবে জেনারেল এ কে নিয়াজি বর্ণাঢ্য অতীতের অধিকারী ছিলেন, কিন্তু তার শেষ পরিণতি ছিল বড়ই করুণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে জেনারেল এ কে নিয়াজিকে একজন সফল যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটিশ সরকার। প্রকৃত অর্থেই তিনি ছিলেন একজন জেনারেল যিনি একটি সাধারণ পারিবারিক অবস্থান থেকে সংগ্রাম করে উপরে উঠেছেন। জেনারেল নিয়াজি তার বইয়ে ও আমার সাথে আলোচনার সময় ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় জেনারেল টিক্কা খান যেভাবে সামরিক অভিযান পরিচালনা করেন তার তীব্র নিন্দা করেন এবং সংকটের শেষ মুহূর্তে যেভাবে পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেবজাদা ইয়াকুব খানকে সরিয়ে দেওয়া হয় তারও তীব্র সমালোচনা করেন। ১৯৭১ সালের এপ্রিলে পূর্ব পাকিস্তানে নিয়াজির পৌঁছার কয়েক সপ্তাহের মধ্যে বাঙালি বিদ্রোহীরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে রাজনৈতিক সমঝোতার অভাব, চিরশত্রু ভারতীয় সেনাবাহিনীর বাঙালি গেরিলা যোদ্ধাদের অব্যাহত সহায়তা দিয়ে যাওয়া এবং ভারত দ্বারা পরিবেষ্টিত সম্পূর্ণ এক বৈরী পরিবেশে যুদ্ধ করতে করতে পাকিস্তানি সেনারা ততদিনে প্রকৃতপক্ষে ক্লান্ত হয়ে পড়েছিল। যে কোনো হিসেবেই প্রায় একদম অসম্ভব এক পরিস্থিতি মোকাবিলা করে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী বিস্ময়কর ও অভাবিত যুদ্ধকৌশল প্রদর্শন করে। তা সত্ত্বেও পাক সেনাবাহিনী আত্মসমর্পণের মাধ্যমে হয়েছিল লাঞ্ছিত, আর নিয়াজি তার দেশবাসীর নিকট নিন্দিত হয়েছিলেন চিরশত্রু ভারতের নিকট পরাজিত হয়ে। ১৯৭১ সালের উপর প্রকাশিত অধিকাংশ বইপত্রে যে ভূমিতে যুদ্ধটা সংঘটিত হয়েছে সেখানকার জনগোষ্ঠীকে প্রান্তিক অংশে রেখে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধকে অধিক গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ভারতীয়রা পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিজয়কেই বড় করে প্রচার করেছে এবং বেশ কিছু সেনা কর্মকর্তা তাদের স্মৃতি কথাতেও এসব কিছুকে নিয়েই বেশি বেশি লিখেছেন। তবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অধিকাংশই তাদের স্মৃতি কথা প্রকাশ করেননি, আর ১৯৭১ নিয়ে আলোচনায় পাকিস্তানিদের বক্তব্য তিক্ততায় ভরা, বিশেষ করে ভারতের নিকট পরাজয়ের প্রশ্নে এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি চাকরিরতদের অধিকাংশের মনোভাব বেশিরভাগ ক্ষেত্রে হিম শীতল নীরবতার চাদরে ঢাকা। বিপরীতে বাংলাদেশিরা অত্যন্ত নাটকীয়তা ও উচ্চ বাচ্যের মাধ্যমে পাকিস্তানিদের দুর্বৃত্ত ও বাঙালিদের নিপীড়িত হিসেবে চিহ্নিত করার তত্ত্ব উপস্থাপন করে চলেছে, ঘটনার সুনির্দিষ্ট তথ্য উপাত্তকে বিশেষ পাত্তা না দিয়ে এবং ক্ষেত্রবিশেষে বাস্তবধর্মী বিশ্লেষণ ছাড়াই। সংঘাতে ব্যাপ্ত তিন পক্ষের সবার বর্ণনাই এক দেশদৃশী ও পক্ষপাতদুষ্ট, যেখানে বাংলাদেশিদের বিবরণ বরাবরই গভীর ক্ষোভের সংমিশ্রণ এ কারণে যে তারা মনে করে তাদের ভোগান্তির কথা বিশ্ব সঠিকভাবে বিবেচনা করেনি। তারপরেও ৩০ দশক অতিক্রান্ত হয়ে গেলেও বাংলাদেশিরা উপযুক্ত তথ্য উপাত্ত, ইতিহাসের সঠিক সুচিন্তনীয় বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে সামগ্রিকভাবে ১৯৭১ সালের ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন এবং এর প্রকৃত দলিল তৈরি করতে ব্যর্থ হয়েছে। যদি তারা তা করতে পারত তাহলে হয়তো সেসব বিশ্বাসযোগ্যতার সাথে বিশ্ব জনমতকে প্রভাবিত করতে সক্ষম হতো। কাজেই ১৯৭১ সালের সংঘর্ষকে জানতে প্রকৃতপক্ষে আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। ১৯৭১ সালের উপর লেখা দুজন বিশিষ্ট মার্কিন পণ্ডিত রিচার্ড সিসন ও লিও রোজ, রিচার্ড সিসন অ্যান্ড লিও রোজের গ্রন্থ যুদ্ধ ও বিচ্ছিন্নতা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের জন্ম ১৯৯১, ওয়ার অ্যান্ড সেসেশন, পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ ১৯৯১ এর প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করা যায়।
১৯৭১ সালের সংঘর্ষের উপর গবেষণা, বিশ্লেষণ ও বিষয়ানুগতা বা বাস্তব নির্ভরতা বিবেচনায় গ্রন্থটি অন্যতম সেরা গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে। সিসন ও রোজ ১৯৭০ দশকে এ সংক্রান্ত গবেষণার কাজ করেন এবং পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সময়ের ঘটনায় সম্পৃক্ত মূল ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করেন। ওইসব ব্যক্তিরা অনেকেই এর মাঝে পরলোক গমন করেছেন, কিন্তু তাদের দেওয়া মূল্যবান তথ্যসমূহ এখনও রয়ে গেছে। আমি সিসন ও রোজের গ্রন্থটি পড়ে ১৯৭১ সালে কী ঘটেছিল তা জেনে হতবিভল হয়ে পড়ি, কারণ তারা যা বর্ণনা করেছেন বা তুলে ধরেছেন সেটা কলকাতায় আমার শৈশবের স্মৃতির চেয়ে অনেক ক্ষেত্রেই আলাদা। সিসন ও রোজের গ্রন্থটিতে প্রকৃতপক্ষে ১৯৭১ সালের কূটনৈতিক ও নীতি নির্ধারণীয় বিষয়গুলির উপরই জোর দেওয়া হয়েছে, আর আমার গবেষণায় বোঝাতে চেয়েছি কিভাবে সংঘর্ষটি একদম তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধকে বেশি গুরুত্ব না দিয়ে আমি আরও আলোকপাত করেছি পূর্ব পাকিস্তানের সীমানার মধ্যে কিভাবে দুদল মানুষের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ল, যেখানে একদল ছিল যারা স্বাধীন বাংলাদেশ চেয়েছিল আর অপর দল যারা পাকিস্তানের প্রতি আস্থা রেখে চেয়েছিল অখণ্ড পাকিস্তান। যদিও স্বাধীনতাকামীদের সাথে ভারত ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়ে এ অবস্থার আরও অবনতি ঘটায়। গবেষণা কর্মটি সম্পূর্ণ করতে একটি বিশেষ ঘটনাকে বা বিশেষ স্থানকে নির্বাচন করে অনেকগুলি উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং সব পক্ষের যথেষ্ট সাক্ষ্য প্রমাণের সাহায্যে যতদূর সম্ভব একটি পূর্ণ চিত্র তৈরি করা হয়। আমি বরং এই কাজের জন্য সঠিক স্থানে নিজেকে খুঁজে পেয়েছিলাম। একজন বাঙালি হিসেবে পেয়েছি বাংলাদেশিদের সহযোগিতা, বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন, সাক্ষাৎকার গ্রহণ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে পেয়েছি সব ধরনের সহযোগিতা, এবং বাংলা ভাষা জানার সুবাদে আমার পক্ষে সেখানে বাংলায় লেখা সব ধরনের তথ্য সংগ্রহ করা ছিল অধিকতর সহজ। বন্ধু ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং বেশ পরিশ্রম ও ধৈর্য ধারণ করে পাকিস্তানে যাওয়া এবং সেখানে অবস্থানরত সেসব সেনা কর্মকর্তা যারা পূর্ব পাকিস্তানে ছিলেন তাদের নিকট পৌঁছনো নিঃসন্দেহে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে পূর্ব পাকিস্তানে ১৯৭১ সালের ঘটনার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার জন্য এ কাজটি ছিল প্রকৃতপক্ষে কঠিন কাজ। এ বইটিতে বিশেষভাবে উদাহরণস্বরূপ উল্লেখ করার মতো ঘটনাসমূহ নির্বাচন করা হয়েছে তাদেরই সাথে আলোচনা করে যারা বিশেষভাবে স্বাধীনতার পক্ষে ছিলেন, এবং গভীরভাবে ঘটনাসমূহ পর্যালোচনা করেই কেবল এসবের বর্ণনা দেয়া হয়েছে। প্রকৃত সময়সীমা শুরু হয়েছিল ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনের পর ১৯৭১ সালের জানুয়ারিতে, ও এর শেষ ছিল বাংলাদেশের স্বাধীনতার ৩ মাস পর ১৯৭২ সালের মার্চ মাসে। এই ঘটনাসমূহের আলোচনা বিস্তৃত ছিল পূর্ব পাকিস্তান বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থানসমূহে: যশোর, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে। আর তা ছিল শহর থেকে প্রত্যন্ত গ্রামে, ঢাকা শহরের কেন্দ্র থেকে ভারত পর্যন্ত পূর্ব পাকিস্তান সীমান্তে, যা ভারত দ্বারা ৩ দিকে বেষ্টিত। বইটির জন্য প্রয়োজনীয় প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করা হয় ২০০৩-৬ সাল পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের ঘটনা সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা পরিদর্শন করে যুদ্ধে বেঁচে যাওয়া ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের প্রকাশিত ও অপ্রকাশিত বর্ণনা, ইংরেজি ও বাংলায় যার যার প্রকাশিত স্মৃতিকথা, ছবি, ভিডিওচিত্র এবং ওই সময়ের বিদেশি সংবাদ মাধ্যম থেকেও প্রতিবেদন সংগ্রহ করা হয়েছিল। এই সময় আমি বাংলাদেশ ও পাকিস্তান অসংখ্যবার ভ্রমণ করেছিলাম। বেশ কিছু গবেষণার কাজ করা হয়েছিল ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি ঘটনার স্থান সম্পর্কিত বা সরজমিনের অধিকাংশ কাজটি প্রথমে সেরে নেই বাংলাদেশে। বাংলাদেশিদের মাঝে যেন বাধ্যবাধকতা রয়েছে যে তারা স্বাধীনতার জন্য আত্মনিবেদিত, এবং এই স্বাধীনতা অর্জনে তাদের যে আত্মত্যাগ, মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তারা সেসব স্মৃতি সংরক্ষণ করতে চায়। সেখানে যে কোনো প্রকার সহযোগিতার কোনো অভাব আমি উপলব্ধি করিনি। আমি যা চেয়েছি বা যেখানে যাবার প্রয়োজন সেখানে স্বাচ্ছন্দ্যে যেতে তারা আমাকে সাহায্য করেছে। আমাকে তাদের দেশের প্রতি আগ্রহী দেখে তারা যার পর নাই আনন্দিত হয়েছিল। তাদের আন্তরিকতা ও আতিথেয়তায় আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তারা তাদের বেদনাদায়ক স্মৃতিসমূহ খুব আগ্রহের সাথে তুলে ধরেছিল। কখনো কখনো নীরবে শুধু তাদের গল্পগুলো শ্রবণ করাও ছিল কষ্টকর। এরকম একটি ঘটনা ছিল যেখানে চুকনগরের একজন মহিলা তার স্বামী ও সন্তানকে কিভাবে হত্যা করা হয়েছিল তার বর্ণনা দেবার সময় বারবার শোকে দুঃখে ভেঙে পড়ছিলেন। এরকম পরিস্থিতিতে সবসময় আমি নিজেকে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম যে হাতের কাজ শেষ হওয়া পর্যন্ত মাথা ঠান্ডা
ঠান্ডা রাখতে হবে। একবার আমি মিসেস শ্যামলী নাসরিন চৌধুরীকে ১৯৭১ সালে ডিসেম্বর মাসে বাঙালি জাতীয়তাবাদী অধ্যাপক ও বুদ্ধিজীবী তার স্বামীর হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞেস করার সময় তার নিকট দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলে তিনি জানালেন এতে তিনি কিছু মনে করবেন না, বরং তিনি বললেন ন্যায় বিচারের স্বার্থে যতবার প্রয়োজন ততবার এ ব্যাপারে কথা বলবেন। দুঃখের বিষয় আমাকে তথ্য দিয়ে সাহায্য করার লোকের সংখ্যা এতই বৃদ্ধি পেয়েছিল যে আমার পক্ষে সঠিক তথ্য পেতে কষ্ট হচ্ছিল, আর তাই আমি নম্রভাবে সঠিক তথ্যদাতাদের মধ্যে কেবল যারা সচক্ষে ওই সময় ঘটনা প্রত্যক্ষ করেছে তাদের অন্যান্যদের থেকে পৃথক করে তথ্য সংগ্রহ করেছিলাম। বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায়ের অধিকাংশই যাদের সাথে আমার দেখা হয়েছে তারা প্রকৃত তথ্য উদ্ঘাটনে সব দিক যাচাই বাছাই করে তথ্য সংগ্রহ ও নিরপেক্ষ গবেষণার ব্যাপারে অভ্যস্ত নয় বলে আমার মনে হয়েছে। অনেকের মধ্যে আবার তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রকাশ পেয়েছে অতিরিক্ত ঘৃণা বা তিক্ততা। এমনকি অনেক উচ্চশিক্ষিত লোকও প্রায় না বুঝেই প্রকৃত তথ্য ও গুজবকে মিশিয়ে ফেলেছেন, বা এমনও দেখা গেছে যে একটি প্রশ্নের জবাব এমন এসেছে যে প্রশ্নের সাথে জবাবের কোনো সম্পর্ক নেই। সাধারণভাবে যা উপলব্ধি করতে সক্ষম হয়েছি তা হচ্ছে ১৯৭১ সালে যারা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেয়া তথ্য উপাত্ত যথেষ্ট নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য। তাদের অভিজ্ঞতাগুলোও ছিল হৃদয় বিদারক। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকের বর্ণনার মূলে ছিল নিজের ঢোল পেটানো বা নিজেকে উঁচুতে তুলে ধরা, অথবা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর নিজেকে সঠিক পক্ষে উপস্থাপন করার প্রাণান্ত চেষ্টা। তবে সবচেয়ে খারাপ ব্যাপার ছিল ঢাকায় বা বিদেশে অবস্থানরত ব্যক্তিদের মতামত নেওয়া যারা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি বা ক্ষতিরও শিকার হননি, কারণ কোনো তথ্যের সত্যাসত্য বিবেচনা না করেই তারা তাদের মতামত দিয়ে যাচ্ছিলেন। একই রকমভাবে পাকিস্তানেও অনেকের ক্ষেত্রে একই রূপ ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এদিকে হঠাৎ করেই বাংলাদেশে আমার জন্য এক অতিরিক্ত সমস্যা সৃষ্টি হল। সেখানে যারা আমাকে সাহায্য করতে চাইছিলেন তারা সকলেই ছিলেন কঠিনভাবে স্বাধীনতার পক্ষের, এবং তারা কোনোভাবেই বাংলাদেশের মধ্যকার ঐক্যের পক্ষের কারোর সাথে কথা পর্যন্ত বলতেন না। এর উপর এমনকি স্বাধীনতার পক্ষেও ভাগ ছিল বেসামরিক এবং সামরিক অংশগ্রহণকারীদের মধ্যে, এবং বেসামরিকদের মধ্যে ছিল নানা রকম রাজনৈতিক আদর্শ ও বিভক্তি। এরা সবাই যেন এখনও নিজেদের মধ্যেই ১৯৭১ নিয়ে যুদ্ধ করছিল। অনেকেই চাননি যে আমি সকল পক্ষের সাথে ১৯৭১ সালের ঘটনা প্রবাহ নিয়ে খোলা মনে কথা বলি, নিরপেক্ষভাবে ঘটনার বিস্তারিত জানি। আমার এরকম আগ্রহকে তারা ভালো দৃষ্টিতে দেখেননি, স্বাগত জানাননি। যখন আমি খোলা মন নিয়ে ওই সময় পূর্ব পাকিস্তানে চাকরিরত পাকিস্তানি কর্মকর্তাদের সাথে ঘটনার বিষয়ে কথা বলার ব্যাপারে আমার পরিকল্পনার কথা উল্লেখ করি, তখন অনেক বাংলাদেশি বুদ্ধিজীবী অন্ধ ঘৃণা ও প্রতিহিংসা পরায়ণতার সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করে বা যারা বাঙালি জাতীয়তাবাদীদের কোপানলে পড়েছিল এমন লোকদের সাথে যোগাযোগ বা তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তেমনভাবে কোনো সহযোগিতা সহজে পাওয়া যায়নি। অবাঙালিদের বিরুদ্ধে বাঙালিদের নিষ্ঠুরতা নিয়ে প্রকাশিত পাক সরকারের দলিলপত্রে উল্লেখিত তথ্য উপাত্ত নিজে দ্বিতীয়বারের মতো যাচাই বাছাই করায় আমার আগ্রহের কথা জানতে পেরে একজন লিবারেল বাংলাদেশি বুদ্ধিজীবী বললেন, আপনি কেন শ্বেতপত্র ব্যবহার করছেন? এসবই মিথ্যে। অবশ্য খুলনায় বাঙালিরা খোলাখুলিভাবে সেখানে অবাঙালি বিহারীদের হত্যাকাণ্ডের কথা অকপটে উল্লেখ করেছেন। আমি যখন ময়মনসিংহ সেনানিবাসে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করি তখন মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক জানালেন যে সেখানে কোনো সেনানিবাস ছিল না। শীঘ্রই সেখানকার একটি স্থান পরিদর্শন করে নিশ্চিত জানতে পারলাম যে ময়মনসিংহে ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআরের সেন্টার অবস্থিত ছিল, যেখানে পশ্চিম পাকিস্তানিদের ব্যাপক হারে হত্যা করা হয়েছিল। স্থানীয়ভাবে ওই স্থানটিকে সেনানিবাস বলা হতো, যা শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছিল। তারপরও মনে হয়েছে যে বাঙালি বুদ্ধিজীবীরা সর্বাপেক্ষা সন্দেহজনক সব তথ্য ও বাঙালিদের অসমর্থিত বর্ণনাকে প্রশ্নাতীতভাবে সঠিক মনে করতেই আগ্রহী ছিলেন। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমার সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অসংখ্য সাহায্যের মধ্যে থেকে যাচাই বাছাই করার বিষয়টি, তবে পাকিস্তানি প্রথম দিকে সমস্যা হিসেবে দেখা দেয় এমন কাউকে কথা বলায় রাজি করানো যিনি ওই সময় পূর্ব পাকিস্তানে কর্মরত ছিলেন। আমার উদ্দেশ্য সাধনে আমি চেয়েছিলাম ওইসব পাক সেনা কর্মকর্তাদের সাথে কথা বলতে যারা ৭১ সালের ওই সময়ে ঘটনাস্থলে ছিলেন বা আমি যেসব এলাকায় ব্যাপকভাবে গবেষণার কাজ করছিলাম সেখানে নিয়োজিত ছিলেন। যদিও আমি কাজ শুরু করেছিলাম পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার জেনারেল নিয়াজির সাথে, তারপরও আমি প্রাথমিকভাবে নিম্নপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, যারা সামরিক আইনের আওতায় তাদের কর্তব্যে নিয়োজিত ছিলেন বা যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবিলা করেছেন। সংখ্যার বিবেচনায় অত্যন্ত কম সংখ্যক পশ্চিম পাকিস্তানি সেনা কর্মকর্তা ও সৈনিক যুদ্ধকালীন অসাধারণ এক পরিস্থিতির মোকাবিলা করেছিল,
এবং অনেক কনিষ্ঠ কর্মকর্তাকে নিজেদের কাঁধে তাৎক্ষণিক দায়িত্ব তুলে নিতে ও বহন করতে হয়েছে, যা শান্তিকালীন সময়ে বা প্রচলিত যুদ্ধকালীন কখনোই তাদের ঘাড়ে এসে চাপত না। আর আমি ওই সব সৈনিক ও অফিসারদের সাথেই কথা বলতে চেয়েছিলাম। আমার জাতিগত, ধর্মীয় এবং রাষ্ট্রীয় পরিচয় ছাড়াও একজন নারী হিসেবে আমার কাছে পাকিস্তানি সেনা কর্মকর্তারা ৭১ সালের অভিজ্ঞতার কথা খোলা মনে সহসাই বলবেন এমনটা আশা করাও হয়তো ঠিক ছিল না। একমাত্র শিক্ষাগত পটভূমি ছাড়া তাদের আমার ব্যাপারে যা কিছু বেঠিক হওয়ার কথা তার সবকিছুই হয়তো আমার ছিল। এ কারণেই সম্ভবত জেনারেল নিয়াজি আমাকে প্রথমেই না বলে দেন ও এ ব্যাপারে আমাকে যথেষ্ট ধৈর্য ধারণ করতে হয়েছিল, এবং অবশেষে পাকিস্তানে আমার সুহৃদের মাধ্যমে তাকে ও তার পরিবারকে আমার সাথে কথা বলার জন্য রাজি করাতে হয়েছিল অনেক কাঠখড় পুড়িয়ে। কিন্তু যখন পাকিস্তানি সেনা কর্মকর্তারা আমার সাথে সাক্ষাৎ করলেন, তখন তারা আমার নিরপেক্ষ অবস্থান পর্যবেক্ষণ করে যার পর নাই বিস্মিত হলেন, এবং এভাবেই প্রাথমিক পর্যায়ের অস্বীকৃতি পাল্টে গিয়ে পরিণত হল স্বীকৃতিতে, ও তারা আমাকে যেভাবে গ্রহণ করলেন তা কোনোভাবেই বাঙালিরা যেরূপ আবেগের সাথে আমাকে বরণ করে নিয়েছিল তার চেয়ে কম ছিল না। একই রকম পরিস্থিতি আরও অনেক অফিসারের ক্ষেত্রে হয়েছিল। দীর্ঘ সময় ও যথেষ্ট প্রচেষ্টার প্রয়োজন হলেও একজন একজন করে সেনা কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়ে আমি অগ্রসর হচ্ছিলাম। এই দীর্ঘ কর্মসূচিতে আমাকে পাকিস্তানি ও মার্কিন বন্ধুরা বিভিন্ন সেনা কর্মকর্তার অবস্থান নির্ণয় ও তাদের সাথে সাক্ষাতের সুপারিশ করে যথেষ্ট সাহায্য করেছেন। অনেক কর্মকর্তা আমার নিরপেক্ষতা দেখে হতবাক হয়েছেন এবং তিনি অন্যান্য কর্মকর্তাদের ঠিকানা দিয়ে ও সুপারিশ করে সাক্ষাতের ব্যাপারে যেভাবে সহযোগিতা করেছেন তা আমি কল্পনাও করতে পারিনি। শেষ পর্যন্ত ৩ ডজন কর্মকর্তা ৭১ সালে পূর্ব পাকিস্তানে তাদের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। আবার ওই ৩ ডজন কর্মকর্তার অধিকাংশের জন্যই আমিই ছিলাম প্রথম গবেষক যার কাছে তারা ৭১ নিয়ে কথা বলেন। এদের মধ্যে ২ জন বাঙালি কর্মকর্তাও ছিলেন যারা পাক সেনাবাহিনীর আনুগত্য মেনে নিয়েছিলেন। প্রায় সকল কর্মকর্তাই ততদিনে অবসরে চলে গেছেন ও প্রায় সকলেই নাম প্রকাশ করার শর্তে সাক্ষাৎকার প্রদান করেন। মাত্র হাতে গোনা কয়েকজন সাক্ষাৎকার দিয়েছিলেন নাম না প্রকাশ করার শর্তে। বাংলাদেশের মতোই পাকিস্তানে আন্তরিকতা ও আতিথেয়তার কোনো ঘাটতি ছিল না। একজন আগন্তুক হিসেবে বাংলাদেশে যেমন বলতে শুনেছি ভাত খেয়ে যান, তেমনি পাকিস্তানে যেন মনে হয়েছে বাড়ি থেকে দূরে আর এক বাড়িতে আছি, এবং তা করাচি থেকে পেশোয়ারা অবধি। এইসব পাকিস্তানিদের মধ্যে যেমন দেখেছি তাদের অবস্থানকে সঠিক বলে বিশ্বাস করতে ও বিশ্ব জনমতকে অবিবেচক হিসেবে চিহ্নিত করতে, তেমনি তাদের মাঝে দেখেছি অনুতপ্ত হৃদয় আর মর্মপীড়া, এবং ৭১ সালের সংকটে ভুল পথ অবলম্বনের জন্য তারা নিজেদের ভুলভ্রান্তি স্বীকার করে থাকেন। নিজ দেশের নেতাদের প্রতি ও চিরশত্রু ভারতের প্রতিও তাদের বেবমিশা লক্ষ্য করা গেছে। অপরদিকে বাঙালিদের মতোই পাকিস্তানিদের প্রতি যেভাবে ঘৃণা প্রকাশ করা হয়, পাকিস্তানিরা বরং সাবেক স্বদেশীদের প্রতি বর্তমান বাংলাদেশিদের প্রতি খুবই কমই বিদ্বেষ পোষণ করতে দেখেছি। আমার এই গবেষণার উৎসই ছিল স্মৃতি থেকে নেওয়া, তা লিখিতভাবেই হোক কিংবা মৌখিকভাবেই হোক, এবং অনেক সময় আবার বিভিন্ন দলিল দ্বারা এই গবেষণার কাজটি সমর্থিত হয়েছে। যারা ঘটনার সাথে ও ঘটনা ঘটাকালীন উপস্থিত ছিলেন, নিঃসন্দেহে তাদের স্মৃতিসমূহ অবশ্যই পরিষ্কারভাবে অন্যদের অপেক্ষা বেশি গ্রহণযোগ্য হবে, কিন্তু স্মৃতিরও একটা সীমাবদ্ধতা আছে। সময়ের সাথে সাথে অনেক স্মৃতি সম্পূর্ণরূপে সঠিক নাও হতে পারে। কোনো প্রত্যক্ষদর্শীও যে আপনাকে ভুল তথ্য দেবে না বা কোনো তথ্য গোপন করে যাবে না তারও নিশ্চয়তা নেই। আবার এছাড়া বাস্তব ঘটনা জানার বিকল্প কোনো রাস্তা নেই। তবে এই সমস্যার জন্য একাধিক উৎসের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করাই হতে পারে উত্তম পদ্ধতি, যা আমি অনুসরণ করেছিলাম। ৭১ সাল হচ্ছে অনন্ত গল্পের আধার, যার অনেক কিছুর প্রকাশনই ভবিষ্যৎ বিবেচনার জন্য রেখে দিতে হবে। জনগণ যেমন ধারণা করে বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বর্ণনা ও প্রতিবেদন কিন্তু তেমন এককভাবে তথ্যের বিশ্বস্ত সূত্র নয়। ঘটনার সাথে জড়িত দেশগুলো, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো যুদ্ধের একপেশে বর্ণনায় পরিপূর্ণ ছিল এবং সম্পূর্ণভাবে নিজের পক্ষে প্রচারণার কাজে নিয়োজিত ছিল বলে মনে হয়েছে। এমনকি বিদেশি সংবাদদাতাদের তৈরি প্রতিবেদনগুলোকেও সতর্কতার সাথে খতিয়ে দেখতে হবে, যেখানে প্রতিবেদককে ভিন্ন কেউ ঘটনা সম্পর্কে যা বলেছে সেখান থেকে চাক্ষুষ সাক্ষীর বর্ণনাকে মেলাতে হবে পৃথকভাবে।
সাক্ষাৎকার ও স্মৃতিকথার ক্ষেত্রে মনে রাখতে হবে যে চাক্ষুষ সাক্ষীর বর্ণনাও যে অনেক সময় মিথ্যা বা অনিশ্চিত হতে পারে তারও নিশ্চয়তা নেই। তবে এখানে কারোর কিছু করার নেই, বরং ওই ঝুঁকি নিয়েই গবেষণার কাজ করতে হয়। এমনকি একই প্রতিবেদনে থাকতে পারে প্রতিবেদক যা দেখেছেন তার উপর ভিত্তি করে কিছু বিশ্বাসযোগ্য অংশ এবং কিছু অবিশ্বস্ত অংশ, যা কিনো নেয়া হতে পারে কান কথার উপর ভিত্তি করে। ১৯৭১ সালের ১৩ জুন সানডে টাইমসে প্রকাশিত অ্যান্থনি ম্যাসকারেনহাসের একটি রিপোর্টকে এক্ষেত্রে বেশ কৌতূহলোদ্দীপক উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। ওখানে তিনি কুমিল্লা থেকে একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ২৫-২৬ মার্চ রাতে হিন্দু অধ্যুষিত পুরান ঢাকার শাঁখারীপাড়ায় বা শাঁখারীপট্টি পাক সেনাদের আক্রমণের কথা উল্লেখ করেন যে সেখানে তিনি নিজে ঘটনাস্থলে যেমন উপস্থিত ছিলেন না, তেমনি প্রতিবেদনটিতে যেসব সোর্সের কথা বলেছেন তা পরবর্তীতে ওই এলাকায় জীবিতদের সাক্ষাৎকার নেয়ার পর আমার কাছে ততটা নির্ভুল বলে মনে হয়নি। এমনকি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমকেও যুদ্ধরত পক্ষগুলো ব্যাপকভাবে অপব্যবহার হয়েছে। পাক সামরিক অভিযানের নিন্দা জ্ঞাপন করে গ্রন্থিত ম্যাসকারেনহাসের যে নিবন্ধটি ব্যাপক প্রচার পায়, খুব কম লোকেই জানে যে ওই একই নিবন্ধে বাঙালিদের দ্বারা অবাঙালিদের নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ করা হয়েছিল, যেখানে অবাঙালিদের হতাহতের সংখ্যা কোনো অংশেই সেনাবাহিনীর হাতে নিহত বাঙালিদের চেয়ে কম ছিল না। ম্যাসকারেনহাসের প্রতিবেদন নিয়ে সাধারণে যে ধারণা করা হয়, প্রকৃতপক্ষে তা অনেক বেশি নিরপেক্ষ ছিল। সংবাদ মাধ্যমের অপব্যবহার করার আরও একটি অমার্জিত প্রচেষ্টার উদাহরণ হচ্ছে সানডে টাইমসের সাংবাদিক নিকোলাস টমলিনের প্রতিবেদনগুলো। এখানে সানডে টাইমসে ১৯৭১ সালে ১১ এপ্রিল নিকোলাস টমলিনের একটি প্রতিবেদন বাঙালি জাতীয়তাবাদী অবস্থানের পক্ষে মনে হওয়ায় তা বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা দলিলে ১৪ খণ্ডে অন্তর্ভুক্ত করা হলেও আবার ওই একই নিকোলাস টমলিনের ২ ও ৪ এপ্রিল প্রকাশিত প্রতিবেদন, যেখানে তিনি যশোরে তিনি বাঙালিদের দ্বারা বেসামরিক অবাঙালি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন, তা গ্রহণ করা হয়নি। অথচ ওই প্রতিবেদনটিতে ছিল নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শীর বর্ণনা। এমন অসংখ্য ঘটনা ১৯৭১ সালের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। আমি এই গবেষণা কাজটি সম্পন্ন করতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সচেষ্ট ছিলাম। আমি ১৯৭১ সালের যে পরিবেশের মধ্যে বড় হয়েছি, চটজলদি সেই বিস্তীর্ণ প্রেক্ষাপটের ব্যাপক কোনো পরিবর্তন আশা করিনি। কয়েক দশকের অসমাপ্ত বৈঠক, পক্ষপাতিত্ব ও অনির্ভরযোগ্য তথ্যের কারণে যা ঘটেছিল সেগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে না দিলে কেউই একটি অর্থবহ বিশ্লেষণ করতে পারত না। আমি ভেবেছিলাম আমি সকল পক্ষের নিরপেক্ষ ঘটনাপ্রবাহের অবাধ ও সঠিক তথ্য উপস্থাপন করে বিস্তৃতাকার মানবিক পরিস্থিতির চমৎকার বোঝাপড়ার জন্য এ কাজটি সম্পন্ন করতে সক্ষম হব। কিন্তু সকল ঘটনাপ্রবাহ সংশ্লিষ্ট মালমশলা একত্রে গ্রন্থনার পর যে গল্পটি উঠে আসে তাতে আমি আশ্চর্য হয়ে যাই। উস্কে দেওয়ার মতো ও প্রভাব বিস্তার করতে পারে এমন কিছু বর্ণনা সেখানে ছিল। এগুলির মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝে বিস্তর তফাত, একটি শান্তি আলোচনার ব্যর্থতা, রাজনৈতিক সমস্যার সমাধানের সামরিক শক্তির প্রয়োগে সামরিক শাসকের প্রচেষ্টা, ভ্রাতৃহত্যার ন্যায় একটি ভয়ঙ্কর যুদ্ধে মানবিক বিপর্যয় এবং শত্রুর দ্বারা দেশটি দ্বিখণ্ডিত করার সুযোগটি লুফে নিয়ে পূর্ণমাত্রায় যুদ্ধের মাধ্যমে ভারতের হস্তক্ষেপ। এসব লোকদের ঝাপসা স্মৃতিতে যা ছিল তা হচ্ছে ভারত ও বাংলাদেশে ব্যাপক প্রচারিত যুদ্ধ বর্ণনা, যা বহির্বিশ্বেও প্রচারিত হয়েছিল এবং সেটাই বিজয়ী পক্ষের হয়ে প্রভাবিত বর্ণনা হিসেবে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। কখনো কখনো পার্থক্যের তুলনা আমাকে খানিকটা যুক্তিসঙ্গত আস্থার সাথে সাহায্য করেছে পূর্ব পাকিস্তানে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানার জন্য। অন্যান্য ক্ষেত্রে এসব দ্বন্দ্ব মিটমাটের অসাধ্যই রয়ে যায়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সত্য ও সামঞ্জস্য বিধানের উদ্যোগ না থাকায় ১৯৭১ সালে সংঘাতে জড়িত সকল পক্ষের মধ্যেই আজও তিক্ত বিভক্তি রয়ে গেছে। ২০০৫ সালের গ্রীষ্মকালে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সম্মেলনে আমি একটি নিবন্ধ উপস্থাপন করি, যেটি সর্বশেষ পরিবর্ধিত সংস্করণ ভারতের গবেষণা পত্রিকা ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি অক্টোবর ২০০৫ সংখ্যায় প্রকাশিত হয়। এ
নিয়ে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান সংঘাতে জড়িত সকল পক্ষের মধ্যেই দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। মনে হয়েছিল সকল পক্ষই আমাকে দেখতে চেয়েছিল যেন আমি কোনো একটা পক্ষ নিলেই তারা খুশি হয়, তা তাদের নিজেদের পক্ষে হোক অথবা তাদের বিরোধী পক্ষে হোক। কিন্তু তারা আশ্চর্য হয়েছিল আমার নিরপেক্ষ অবস্থান দেখে। প্রথম দিকে পাকিস্তানের মুখ্য ব্যক্তিদের সাথে কথা বলাই আমার জন্য এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর মাঝে আমার প্রথম নিবন্ধটি প্রকাশের পর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ লাভ সহজ হয়ে গিয়েছিল। বাংলাদেশে অসংখ্য লোক প্রথম দিকে আমাকে সাহায্য করার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে এগিয়ে এসেছিল। অনেকে ছিল রীতিমতো উত্তেজিত। তবে স্বাধীনতার সপক্ষে বলে যারা নিজেদের দাবি করেছিলেন, তারা পরবর্তীতে যখন দেখলেন যে আমি সকল পক্ষের কথাই তুলে ধরতে চাচ্ছি, তখন তারা পিছিয়ে যান। পাকিস্তানি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আরেক দল আমাকে অনেক তথ্য দেবে বলে অনুরোধ করে। আবার অনেক বাংলাদেশী আমার নিবন্ধ পুরোটা না পড়েও ও যাচাই বাছাই না করেই আমাকে দোষারোপ করতে থাকে। কিছু দেশপ্রেমিক ভারতীয় আমাকে নিন্দা করতে থাকে পাকিস্তানকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিবেচনায় আনার জন্য। কিছু সংখ্যক যারা নিজেদের বিহারি বলে পরিচয় দিয়েছিলেন, তারা আমাকে ধন্যবাদ জানান তাদের প্রতি যে দুর্ভোগ নেমে এসেছিল সেসব ঘটনার সঠিক বর্ণনা দেওয়া এবং সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য। অন্যদিকে ভারত ও বাংলাদেশের উদার গুণীজন এবং সমালোচকেরা প্রশংসা ও উৎসাহ দানের সাথে সাথে গঠনমূলক সমালোচনাও করেছিলেন, যা গবেষণা কাজটিকে আরও মজবুত করতে সহায়ক হয়েছিল। এই বইটি লিখতে বিচ্ছিন্নতা ও সংশ্লিষ্টতার মাঝে সঠিক ভারসাম্য বের করাটাই ছিল প্রকৃত চ্যালেঞ্জ। গবেষণার প্রথম দিকে জেনারেল নিয়াজের সাক্ষাৎকারের পর আমি তাকে বলেছিলাম, কোনো ধরনের আবেগ ছাড়াই আমি ১৯৭১ সম্পর্কে লেখার চেষ্টা করছি। তিনি বলেছিলেন, না, আবেগ নিয়েই তুমি লিখে যাবে, তা তোমায় লেখার জন্য ভালো হবে। পরবর্তীতে আমি তার ওই দৃষ্টিভঙ্গির সাথে একমত হয়েছিলাম। ১৯৭১-এর স্মৃতিতে কোনো আবেগের সংমিশ্রণ ছাড়া আমি এই কাজটি করতে উৎসাহিত হতাম না। সকল আবেগকে একপাশে সরিয়ে দিয়ে লেখার সম্ভব ছিল না, বরং বাস্তবতার প্রতি অন্ধ হওয়াটাই ছিল সমস্যা। ১৯৭১-এর ঝাপসা স্মৃতিই মানবতা সমৃদ্ধ গল্প বলার পথ খুলে দেয়, এবং এই বিষয়টির জন্য হৃদয় দিয়ে অনুভব করার মতো আবেগ ছাড়া দ্বন্দ্বটিকে মনুষ্যচিত করা অসম্ভব। আমি বাংলাদেশিদের জন্য প্রচুর সহানুভূতির সাথে এই গবেষণাটি আরম্ভ করেছিলাম, কেননা তারা ছিল ভুক্তভোগী ও ন্যায্য বিচার পাওয়ার অধিকারী। অপরদিকে সামরিক জান্তা বৈধভাবে নির্বাচনের জয়ী দলকে ক্ষমতায় বসাতে অস্বীকার করে বাঙালি বিদ্রোহীদের দমন করতে সামরিক শক্তি প্রয়োগ করেছিল। আমি অভিযোগটির সাথে একমত যে বাংলাদেশের বেদনাদায়ক জন্ম খুব দ্রুত বিশ্ব রাজনীতির আলোচনার ক্ষেত্রে উপেক্ষিত হতে শুরু করেছিল। কিন্তু কী কারণে তেমন নিশ্চিত হওয়া যায়নি। সম্ভবত বাংলাদেশ দরিদ্র হওয়ার কারণে, যা অনেক বাঙালিই বিশ্বাস করেন। স্নায়ুযুদ্ধকালে ও তার পরের বিশ্বে কোনো ভূমিকা রাখাও তাদের পক্ষে সম্ভব ছিল না। এজন্য অবশ্য বাংলাদেশিরাই স্পষ্টত দায়ী, কেননা স্বাধীনতার ৩০ বছর পরেও ১৯৭১ সালের সংঘাতের কোনো সঠিক দলিল ও বিশ্লেষণমূলক কোনো ইতিহাস রচনা করতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি আশা করেছিলাম আমার কাজ শুরু হবে ঘটনার ধারাবাহিকতা বজায় রেখে সাবধানে তা গ্রন্থনা করা এবং সরেজমিনে কয়েকটি ঘটনার চিন্তাশীল বিশ্লেষণ করা, যা সামগ্রিকভাবে সমর্থ হবে সংঘাতের অন্তর্দৃষ্টি প্রকাশ করতে। আমার গবেষণার কাজ শেষ করলেও ১৯৭১ সালের সংঘাতে যারা প্রকৃতপক্ষে নির্যাতিত হয়েছিলেন তাদের প্রতি আমি যথেষ্ট সহানুভূতি অনুভব করেছি। এদিকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বাঙালিরা অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছিল। এক দল যারা স্বাধীনতা চেয়েছিল, আরেক দল যারা অখণ্ড পাকিস্তানের ঘোর সমর্থক ছিল, অন্য এক দল যারা শুধুমাত্র স্বায়ত্তশাসনের পক্ষে ছিল কিন্তু কখনোই বিচ্ছিন্ন হতে চায়নি। কিছু লোক যারা যে পক্ষই সমর্থন করেছে তাদের পক্ষে জীবন বাজি রেখে লড়েছে। আরেক পক্ষে ছিল জিভাগোর মতো মানুষ যারা শুধু বাঁচতে চেয়েছিল কিন্তু শেষমেশ পরিস্থিতির হাত থেকে রেহাই পায়নি। এদের মধ্যে যোদ্ধা ছিল, অযোদ্ধাও ছিল, ঘটনার শিকার ছিল, আবার ঘটনার সাথে জড়িত অপরাধীরাও ছিল। পশ্চিম পাকিস্তানিরাও রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রে সম্মিলিতভাবে একজোট হয়ে কিছু উপস্থাপন করেনি। সামরিক বাহিনীর প্রসঙ্গই সেখানে বেশি এসেছে, কারণ তখন তারা যেমন একদিকে সামরিক শাসন পরিচালনা করছিল, তেমনি পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদ দমনেও সক্রিয় ছিল। বিশেষ বিশেষ ঘটনাসমূহের বিস্তারিত গবেষণার মাধ্যমে ১৯৭১ সালের সংঘাতের নীল নকশা ও নির্দেশনার বৈচিত্র্যময় বর্ণনার পুঙ্খানুপুঙ্খ রূপ পরীক্ষা করতে এই গ্রন্থটি কালক্রমানুসারে প্রস্তুত করা হয়েছে। একটি ভ্রাতৃঘাতী যুদ্ধের মারাত্মক হিংস্রতায় ভুক্তভোগীরা ছিল প্রতিটি জাতিগত ও ধর্মীয় দল থেকে এবং রাজনৈতিক বিভক্তির উভয় পক্ষ থেকে। অপরাধীরাও ছিল এমন ধারায় বিভক্ত।
মানবিক গুণাবলী সংক্রান্ত বিষয়গুলো ছিল অনুপস্থিত। উভয় পক্ষের ছিল আইনগত, রাজনৈতিক যুক্তিতর্ক এবং আদর্শবাদী অনুসারী, এবং সে সাথে ছিল সুযোগ সন্ধানীরাও, যারা নিজেদের স্বার্থ উদ্ধারে প্রয়োজনে অমানবিক আচরণেও সচেষ্ট ছিল। অসংখ্য বাঙালি যারা আত্মসম্মান ও স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তারাও নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল। অনেক পাকিস্তানি সেনা কর্মকর্তা চমৎকার যোদ্ধা হিসেবে স্বীকৃত হয়েছিল। রাজনৈতিক বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে প্রচলিত যুদ্ধের মাঝে একটি অপ্রচলিত যুদ্ধে তাদের সেরা যুদ্ধনৈপুণ্য প্রদর্শন করে। আরও বলা যেতে পারে যে যুদ্ধটা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝেই কেবল বিস্তৃত ছিল না, বা গণতন্ত্র ও প্রচণ্ড ক্ষমতাবান কোনো কর্তৃপক্ষের মাঝে ছিল না। প্রথম অধ্যায়ে ১৯৭০ সালের নির্বাচনের ভুল উপস্থাপনা বা তাকে পাশ কাটিয়ে যাওয়া, পরবর্তীতে ব্যর্থ আলোচনা এবং উগ্র বাঙালি জাতীয়তাবাদীদের বিক্ষোভের ধরন যা পূর্ব পাকিস্তানকে গ্রাস করেছিল, তার উপর আলোকপাত করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আলোকপাত করা হয়েছে ১ মার্চ থেকে ২৫ মার্চ ব্যাপী সময়কালের ঘটনাবলীর উপর, যখন পূর্ব পাকিস্তানে কার্যত শেখ মুজিবের একটি সমান্তরাল সরকার চালু ছিল। তৃতীয় অধ্যায়ে অনুসন্ধান করা হয়েছে কিভাবে বিদ্রোহী বাঙালিদের দমন করতে সামরিক শক্তিকে কাজে লাগানো হয়েছিল, এবং ২৫-২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান সেনাবাহিনীর হামলার চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে রক্তাক্ত গৃহযুদ্ধের ১০টি বিশেষ নির্বাচিত ঘটনার ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণ করা হয়েছে, যে ঘটনাগুলো পরবর্তী সপ্তাহগুলোতে গোটা প্রদেশে ছড়িয়ে পড়েছিল। পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে আলোকপাত করা হয়েছে যুদ্ধের সময় এককভাবে বড় দুর্ঘটনাগুলোর উপর এবং ব্যাপক গণহত্যার অভিযোগ নিয়ে, বিশেষভাবে হিন্দুদের উপর ভয়ভীতি ও নির্যাতন সংশ্লিষ্ট বিশ্লেষণ নিয়ে। সপ্তম অধ্যায়ে কিছু নির্বাচিত ঘটনার উপর দৃষ্টিপাত করা হয়েছে, যখন বাংলাদেশের স্বাধীনতার জন্য কিভাবে আন্ডারগ্রাউন্ডের গোপন যোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর সাথে দীর্ঘ যুদ্ধে লিপ্ত হয়েছিল। অষ্টম অধ্যায়ে যুদ্ধের শেষ দিনগুলোতে রক্তাক্ত সংঘর্ষের তিক্ততা নিয়ে আলোকপাত করা ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার প্রথম মাসে ও যুদ্ধের শেষ মুহূর্তে ঢাকায় ব্যাপক বুদ্ধিজীবী হত্যার মূল্যায়ন করা হয়েছে। নবম অধ্যায়ে সংখ্যা ও শব্দের ব্যবহারের উপর আলোকপাত করা হয়েছে এবং ১৯৭১ সালের যুদ্ধে প্রকৃতই ৩০ লাখ লোক নিহত হয়েছিল কিনা সে বিষয়ে ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সঠিক সংখ্যা সন্ধান করার চেষ্টা করা হয়েছে। ১৯৭১ সালের সংঘাতের বিষয়ে সঠিক তথ্য জানতে সবচেয়ে বড় বাধা ছিল সংকটের প্রকৃত ধরনটাকে অস্বীকার করা। যা হোক, গবেষণায় উদ্ঘাটিত হয়েছে যে সংঘাতের প্রকৃত কারণ বাংলাদেশের অনেকাংশে ও ভারতে অস্বীকার করা হয়েছে। অনেকভাবেই বাংলাদেশে ১৯৭১ সালের যুদ্ধের রেশ ধরে বিভিন্ন দল নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছে। এসব ক্ষেত্রে আবার সবচেয়ে অস্বস্তিকর বিষয়টি হচ্ছে স্বাধীনতার সপক্ষের লোকদের ১৯৭১ সালে বাঙালি কর্তৃক অবাঙালি ও বাঙালি জাতীয়তাবাদ বিরোধীদের উপর পরিচালিত নৃশংসতার বিষয়টি অস্বীকার করার মানসিকতা। ১৯৭১ সালেই হিংস্রতার পরিচালনাকে প্ররোচিত করা হয়েছিল, যা বাংলাদেশে পরবর্তীতেও ঘটতে দেখা গেছে, এবং সকল পক্ষকে মিথ্যা যুক্তিতর্কের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছনোর মতো ঘটনা ঘটে, যার ফলস্বরূপে ঘৃণা বিদ্বেষ পরবর্তীতে বংশ পরম্পরায় চলতে থাকে। গবেষণার শেষে আমি ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম যে ১৯৭১ সালের রূপকথার শেষটা বাংলাদেশের জন্য কেন ভয়ঙ্কর বেঠিক হয়ে দাঁড়িয়েছিল। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি শেখ মুজিব যখন লন্ডন ও নয়াদিল্লি হয়ে ঢাকায় রমরমা জনসমাবেশে পৌঁছান, তখন পিটার হেজেলহার্স দি টাইমসে একটি প্রতিবেদন প্রেরণ করেন তখনকার বাংলাদেশের জনগণের ভারতীয়দের প্রতি ফুঁসে ওঠা ক্ষোভ নিয়ে। তাতে তিনি উল্লেখ করেন যে মুক্তিদাতাদের মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের মানুষ ফুলের মালা দিয়ে গ্রহণ করেছিল, সেই ভারতীয়দের প্রতি জনগণকে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। নতুন সরকারের প্রতিও তাদের মোহভঙ্গ হয়েছিল এবং বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণা এতটাই বেশি হয়েছিল যে কেবলমাত্র পূর্ব বাংলার উচ্চারণে কথা বলতে পারেন তাদেরকেই স্থানীয় অধিবাসী হিসেবে বিবেচনা করা হতো। এদিকে বাংলাদেশ সৃষ্টির মাত্র কয়েক মাসের মধ্যেই শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগ, যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন, তারা দেশটিকে একটি ব্যক্তিগত স্বৈরতন্ত্রে পরিণত করে শেষ পর্যন্ত একটি একদলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। ১৯৭৫ সালের আগস্টে বাঙালি সেনা সদস্য, যারা স্বাধীনতা আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন, তারা শেখ মুজিবের ২ কন্যা ছাড়া, যারা ওই সময় দেশের বাইরে ছিলেন, শেখ মুজিব ও তার পুরো পরিবারকে হত্যা করেন। কয়েকজন সাবেক মুক্তিযোদ্ধা এবং শেখ মুজিবের মন্ত্রিসভার কয়েকজন সহকর্মীকে জেলে বন্দী করা হয়েছিল এবং পরে তাদের জেলেই হত্যা করা হয়েছিল।
বাঙালি সেনা কর্মকর্তা যারা স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছেন তারা পরবর্তীতে নিজেদের মাঝে আঘাত ও প্রত্যাঘাতের লড়াই শুরু করেন জেনারেল জিয়াউর রহমান বিজয়ী হয়ে দৃশ্যপটে না আসা পর্যন্ত। জেনারেল জিয়াউর রহমান ১৯৮১ সালে আরেক মারণ দুঃসময়ে নিহত হলে দেশটি সামরিক শাসনের অধীনে চলে যায় ১৯৯০ সাল পর্যন্ত। অতঃপর নতুন একটি গণতান্ত্রিক রাজনীতির যুগের সূচনা হয় দুই অশান্ত প্রতিদ্বন্দ্বী রাজনীতির মাঠে হাজির হওয়ার মধ্য দিয়ে। তাদের মধ্যে একজন ছিলেন নিহত নেতার কন্যা ও অপরজন ছিলেন নিহত নেতার বিধবা। এখনও সেখানে রাজনৈতিক মতপার্থক্য থেকে উৎসারিত বৈষম্য প্রকট আকার ধারণ করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। ইতিমধ্যে পাকিস্তানের অবশিষ্ট অংশ আবার সেই দীর্ঘ সামরিক শাসনে চলে যায় এবং এখন পর্যন্ত বিভিন্ন প্রদেশে সেখানকার শাসক গোষ্ঠী সশস্ত্র বিদ্রোহীদের সাথে লড়াই করে চলেছে। ১৯৭৫ সালে ভারত তার প্রতিবেশী দেশ সিকিমে মারণ দুঃসময় অভিযান চালিয়ে নিজেদের দেশের সাথে সংযুক্ত করে নেয় এবং ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য উচ্ছ্বসিত হলেও নিজ দেশে ব্যক্তিগত একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। ১৯৭১ সালের যুদ্ধে উপমহাদেশে একটি মুসলিম জাতির উভয় অংশ ভেঙে বাংলাদেশ ও পাকিস্তান নামে দুটি দেশে রূপান্তরিত হয়, যারা ব্যর্থ এবং ব্যর্থ হতে চলেছে এমন দ্বন্দ্বের মধ্যে দিন যাপন করছে এবং বিশ্বে পরিচালিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে যেন তারা উভয়েই জড়িয়ে পড়েছে। কোনো সন্দেহ নেই যে সময় ও কালের ব্যবধানে ভবিষ্যতে ১৯৭১ সালের উপর লেখা আরও অনেক ইতিহাস উঠে আসবে এবং সম্ভবত রাষ্ট্রীয় মহাফেজখানার দ্বার ধীরে ধীরে খুলে দেওয়া হবে গবেষণার জন্য। ১৯৭১ সালের সংঘাতের বিষয়ে গবেষণা ও এর দীর্ঘমেয়াদী প্রভাব সময়ের সাথে সাথে আরও সমৃদ্ধ হবে। কিন্তু দুটি গুরুত্বপূর্ণ বিষয় যা এই বইটিকে জীবন দান করেছে তা ভবিষ্যতে গবেষকদের কাজে হয়তো অনুপস্থিত থাকবে। ১৯৭১ সালের সংঘাতের সময় যারা বেঁচে ছিলেন তারা কেউই বেঁচে থাকবেন না এবং ভবিষ্যতে গবেষকরা সেই সব লোকদের সাথে সরাসরি যোগাযোগ করা থেকে বঞ্চিত হবেন, যা আমার ক্ষেত্রে হয়নি। আমি সেক্ষেত্রে সৌভাগ্যবান যে শেষ প্রজন্মের হিসেবে ১৯৭১ সালের স্মৃতি আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে।